আরেকটা গ্রুপ আছে গুপ্ত দল। সেই গুপ্ত দলের যারা লোকজন, এরা বিএনপি এদেরকে খুব ভয় পাচ্ছে। নিঃসন্দেহ তো পর্দার আড়ালে অনেকের সাথে অনেকের সমঝোতা হতে পারে, উই ক্যানট সে। তো সেই সমঝোতা যদি সরকারের সাথে বিরোধী দলের হয়, বা বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, বিএনপির সাথে জামাতের হয়, অথবা ওই যে সংস্কার কমিশনে যে বহু বৈঠক হয়েছে প্রকাশ্যে গোপনে, এর মধ্যে তো নিঃসন্দেহে একটা সমঝোতা হয়েছে। দেখুন, এই যে ক্ষমতায় বিএনপি হঠাৎ করে এলো, আসার পরে সম্ভবত আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যারা আছে, দে আর ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড এই কারণে যে তাদের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছিল, সেই সমঝোতাগুলো সম্ভবত তারা তার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না। বরং এমন কিছু ঘটছে যেগুলো মনে হচ্ছে তারা বিপদের মধ্যে পড়ছেন। তখন এই যে সামনে ডিপ স্টেটের যে কথা, এটা এনে মূলত আসলে সরকারকে তারা একটা লাল কার্ড দেখাতে চাচ্ছে। মানে আপনি ডিপ স্টেট বলেন, 111 বলেন, 211 বলেন, এগুলো জেনারেট করতে কয়েক বছর সময় নিয়ে ধীরে ধীরে অনেকগুলো প্ল্যান রয়েছে। তো সেখানে যারা মাস্টার মাইন্ড আছে, আপনি মাস্টার মাইন্ড ধরে না, যদি সাপের মাথা না ভেঙে যদি আপনি লেজ নিয়ে টানাটানি করেন, আপনার সফলতা হবে না, আপনি আবার আঘাতপ্রাপ্ত হবেন। তো একেবারে নতুন সরকারের জন্য এটা এই মুহূর্তে শুরু করাটা, যেহেতু তারা শুরু করেছে, এখন তাদের শেষ করতে হবে। তো যেহেতু শুরু করাটা যদি 2 মাস পরে তারা করতো, তাদেরকে গোয়েন্দা জালে আবদ্ধ রাখতো বা বিষয়টা গোপন রাখতো, তাদের জন্য ভালো হতো। কিন্তু এতগুলো ক্রাইসিসের মধ্যে এই কাজটি যারা করেছে, যে বুদ্ধি দিয়েছে, আমার কাছে এটা সুবিবেচনা প্রশ্ন। এবং শেখ হাসিনার পতন, পরবর্তীতে 17 মাসের শাসন, এবং এখনো পর্যন্ত যে হঠাৎ করে একেবারে সারা বাংলাদেশকে সারপ্রাইজ দিয়ে প্রধানমন্ত্রী দেশে আসলেন, নির্বাচন হলো, ক্ষমতা গ্রহণ, এরপরে সংসদ চালু হওয়া, এগুলো সবই এতটা ঝড়ের বেগে হয়েছে, মানে অবস্থা দৃষ্টে মনে হতে পারে যে এগুলো সবই দুর্ঘটনাবশত ঘটেছে, বাই অ্যাক্সিডেন্ট, অলৌকিকভাবে ঘটেছে, আল্লাহর পক্ষ থেকে একটার পর একটা যেভাবে ঘটে, অথবা একটা স্ক্রিপ্ট অনুযায়ী এই জিনিসগুলো ঘটেছে। এখন কোনটা যে সঠিক সেটা আমরা এই মুহূর্তে বলতে পারছি না। এগুলো এক। 2 নম্বর হলো যে যদি এখানে একটা সমঝোতা হয়ে থাকে, নিঃসন্দেহ তো পর্দার আড়ালে অনেকের সাথে অনেকের সমঝোতা হতে পারে, উই ক্যানট সে। তো সেই সমঝোতা যদি সরকারের সাথে বিরোধী দলের হয়, বা বিএনপির সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের হয়, বিএনপির সাথে জামাতের হয়, অথবা ওই যে সংস্কার কমিশনে যে বহু বৈঠক হয়েছে প্রকাশ্যে গোপনে, এর মধ্যে তো নিঃসন্দেহে একটা সমঝোতা হয়েছে। দেখুন, এই যে ক্ষমতায় বিএনপি হঠাৎ করে এলো, আসার পরে সম্ভবত আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া যারা আছে, দে আর ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেটেড এই কারণে যে তাদের মধ্যে যে সমঝোতাগুলো হয়েছিল, সেই সমঝোতাগুলো সম্ভবত তারা তার কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন না। বরং এমন কিছু ঘটছে যেগুলো মনে হচ্ছে তারা বিপদের মধ্যে পড়ছেন। তখন এই যে সামনে ডিপ স্টেটের যে কথা, এটা এনে মূলত আসলে সরকারকে তারা একটা লাল কার্ড দেখাতে চাচ্ছে, এই যে, আর কিছু না। ডিপ স্টেটের খেলা এখনো পর্যন্ত চলছে, আপনিও মনে করেন, আমরা অনেকেই মনে করি। যেহেতু ডক্টর ইউনূস সরকার ক্ষমতা থেকে বিদায় নিলেও মানে তার ছায়া অনেকাংশেই রয়ে গেছে, তাই না? তার বড় বড় প্রমাণ তো ডক্টর ফজলুর রহমান, সাবেক নিরাপত্তা উপদেষ্টা, বর্তমান সময় পররাষ্ট্রমন্ত্রী, অথবা ডক্টর ইউনূস নিজেও নানান ভাবে খেলা খেলতে পারেন এরকম অনেকে ধারণা, তিনি প্রেসিডেন্ট হতে পারেন এরকম এখনো পর্যন্ত গুঞ্জন রয়েছে। এবং সর্বোপরি পশ্চিমাদের যেই নানান ধরনের এজেন্ডা, সেগুলো বাস্তবায়নের চেষ্টা হতে পারে পর্দার পেছন থেকে। এবং আরো একটি সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে শুল্ক চুক্তি, যেটি থেকে মালয়েশিয়া বেরিয়ে এসেছে। আমরা এটি নিয়ে কোনো কথা বলছি না, তবে সরকারের পক্ষ থেকে তার জানানো হয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন যে শুল্ক চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার। সবকিছু মিলিয়ে ডক্টর ইউনূসের ছায়া এখনো কতখানি? আমরা জানি যে পশ্চিমাদের এজেন্ট হয়ে তিনি এসেছিলেন, তাদের প্রতিনিধি হয়ে তিনি কাজ করছিলেন। সেই জায়গা থেকে আপনি কি মনে করছেন? প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বডি ল্যাঙ্গুয়েজ, তার মুভমেন্ট, তার চলাফেরা, সবকিছু দেখে মনে হচ্ছে যে তিনি হতাশ নন, তিনি আশাবাদী। তিনি বিদেশে যাচ্ছেন, কথা বলছেন, এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন, তারপর পার্লামেন্টে যাচ্ছেন। আপনি যদি মনোবিজ্ঞানের ভাষায় দেখেন তাহলে মনে হবে যে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। এটা আমার কাছে ব্যক্তিগত মনে হচ্ছে। কেন আত্মবিশ্বাসী, কি মানে কি কারণে আত্মবিশ্বাসী, সেটা তিনি বলতে পারবেন, আর তার সঙ্গে যার সমঝোতা তা দ্বারা হয়েছে। এখানে 3টি গ্রুপ আছে।
একটা গ্রুপ হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা সরাসরি ছিলেন, এ টিম, বি টিম, ডি টিম, তাদের অনেকেই এই সরকারের কর্তা ব্যক্তিতে পরিণত হয়েছেন। এরা প্রেস মিডিয়াতে আছে, প্রেস উইংয়ে আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে এবং সরকারের অন্যান্য বিভাগে আছে, যারা মূলত একটি বিশেষ যে গ্রুপ, পত্রিকা গ্রুপ, তাদের বাই প্রোডাক্ট, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাই প্রোডাক্ট, গ্রামীণ ব্যাংকের বাই প্রোডাক্ট, ওয়েস্টার্ন যে কান্ট্রি তাদের বাই প্রোডাক্ট, তারা এই সরকারের সঙ্গে আছে। আরেকটা গ্রুপ আছে গুপ্ত দল, সেই গুপ্ত দলের যারা লোকজন, এরা বিএনপি এদেরকে খুব ভয় পাচ্ছে। এখন এরা বিভিন্ন রকম ছলচাতুরি করে, বিভিন্ন রকম ফেজ অফ করে তারা কিন্তু সরকারের মধ্যে লুকায়িত আছে এবং সরকারের অনেকগুলো সিদ্ধান্ত ইতিমধ্যে যেটা হয়েছে সেটা সরকারের জন্য আসলে ভালো সিদ্ধান্ত হয়নি। এই যে তেল যে সমস্যাটা, হঠাৎ করে বলা হলো যে আমাদের 15 দিনের তেল মজুত আছে, এই জিনিসগুলো একেবারে এগুলো বলার দরকার ছিল না। অন্যান্য জায়গাতে যে সকল সিদ্ধান্ত নেওয়া আছে, বিভিন্ন বদলি, নিয়োগ, তারপরে অনেক কিছুই হচ্ছে যেগুলো এই মুহূর্তে আসলে সরকারের জন্য খুব বেশি দরকার ছিল বলে আমার কাছে মনে হচ্ছে না। এমনকি যে 1/11 যে কুশলীদের ধরা হচ্ছে, এটা আরো 2 মাস পরে হতে পারতো, আরো 2 মাস পরে হতে পারতো। একেবারে নতুন সরকারের জন্য এটা এই মুহূর্তে শুরু করাটা, যেহেতু তারা শুরু করেছে, এখন তাদের শেষ করতে হবে। তো যেহেতু শুরু করাটা যদি 2 মাস পরে তারা করতো, তাদেরকে গোয়েন্দা জেলা আবদ্ধ রাখতো বা বিষয়টা গোপন রাখতো, তাদের জন্য ভালো হতো। কিন্তু এতগুলো ক্রাইসিসের মধ্যে এই কাজটি যারা করেছে, যে বুদ্ধি দিয়েছে, আমার কাছে এটা সুবিবেচনা প্রসূত মনে হয় না। এটা সরকারের যে অনেকগুলো বোঝা আছে, সেই মানে শাকের উপর, মানে বোঝার উপর শাকের আঠি, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আরেকটি অংশ রয়েছে সরকারের সাথে যারা যারা উপদেষ্টা ছিলেন, যেমন আসিফ নজরুল ছিলেন, আদিলুর রহমান সাহেব ছিলেন, মুস্তফা সরোয়ার ফারুকী ছিলেন, অন্যান্য যারা আছেন, নোবডি ইজ ফ্রাস্ট্রেটেড। ওই সময়টাতে তাদের যে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, বা নতুন একটা সরকার আসছে, তো এই সময়টাতে তাদের বিপদ হতে পারে, বা ওই সময়টা তারা আওয়ামী লীগের যে অনেক ক্ষয়ক্ষতি করেছে, ফলে আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের দ্বারা তারা যে কোনো সময় অপমানিত, লাঞ্ছিত হতে পারে, এই ভয়গুলো তাদের মধ্যে একেবারেই নেই, একেবারে নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থেকে আমাকে উৎসাহ প্রদানের জন্য। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনার প্রতিটা সাবস্ক্রিপশন আমাদের প্রয়োজন, এবং লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটা লাইক আরো 1000 জনকে দেখতে উৎসাহিত করে। আজকে 25শে মার্চ, 1971 সালের 25শে মার্চের এই দিনেই হয়েছিল বাংলাদেশের উপর গণহত্যা, জেনোসাইড, যেটা পাকিস্তানি বাহিনী যে জেনোসাইড করেছিল সেটা আপনারা সকলেই জানেন। সেই বিষয়ে আমি আপনাদের খুব বেশি কথা বলে বিরক্ত করব না। তবে একটা কথা কি জানেন, আজকে বাংলাদেশের ম্যাক্সিমাম পত্রিকায় দেখলাম কেউ কেউ খুব ছোট করে নিউজটা দিয়েছে, তার মানে মনে যেন কারো দায়ী নেই। এই দেশটা স্বাধীন হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে, 30 লক্ষ শহীদ হয়েছে, এটার কোনো বিষয়ে কারো দায়ী নেই। দায় সারা গোছের ছোট ছোট করে দিয়েছে। আপনারা কেউ বিশাল ব্যানার হেড দেখেছেন কিনা কোনো পত্রিকায় বা কোনো টিভি চ্যানেলে আমি জানি না, আমার চোখে পড়েনি এখন পর্যন্ত। সুতরাং বাংলাদেশটা আসলে কিভাবে আছে, মৌলবাদীদের কবলে কিভাবে পড়েছে, তা আপনারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছেন। ব্যানার এবং হেডলাইনে দেখেছেন আমি বলেছি যে তারেক জিয়া ভারতের ভুল ভাঙাচ্ছে। জি ভাই, কেন ভুল ভাঙাচ্ছে জানেন? এই তারেককে ক্ষমতায় আনার পেছনে 5টা চুক্তি হয়েছিল ভারতের সাথে। সে 5টা চুক্তির মধ্যে প্রথম শর্ত ছিল যে বাংলাদেশে বসে ভারতের কোনো বাংলাদেশের ভূমি ব্যবহার করতে দিবে না, বা বাংলাদেশের ভেতরে বসে এগুলো করা যাবে না, পাকিস্তানে আইএস রে আইনা বা অমুক রে আইনে এগুলো করা যাবে না, এটা ছিল চুক্তি। এরপরে